আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছি আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেক্সল। বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাত মূলত দাঁড়িয়ে আছে এক তরুণ জনগোষ্ঠীর ওপর। দেশে বর্তমানে 10 লক্ষাধিক ফ্রিল্যান্সার রয়েছেন যারা আন্তর্জাতিক বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছেন। সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এই বিশাল কর্মী বাহিনী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ফ্রিল্যান্সিং এর প্রধান সম্ভাবনাগুলো হলো বৈদেশিক মুদ্রা অর্জন, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। এটি চাকরির বাজারের উপর চাপ কমিয়ে বহু তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতা অর্জন করছেন এবং অনেক নারী ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছেন। তবে সম্ভাবনার পাশাপাশি সমস্যাও বিদ্যমান। বিপুল সংখ্যক ফ্রিল্যান্সার থাকলেও উচ্চ দক্ষতার ফ্রিল্যান্সারের অভাব একটি বড় সংকট। অনেকেই সাধারণ ডাটা এন্ট্রি বা সমজাতীয় কাজের মধ্যে সীমাবদ্ধ। প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেটের অভাব এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘাটতিও একটি বড় সমস্যা। পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে না থাকায় অর্থ দেশে আনা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এছাড়া এখনো অনেক পরিবার ফ্রিল্যান্সিংকে স্থিতিশীল পেশা হিসেবে স্বীকৃতি দিতে নারাজ, যা একটি সামাজিক বাধা। দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করার ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। ফ্রিল্যান্সারদের জীবনযাত্রা প্রচলিত চাকরিজীবীদের থেকে ভিন্ন। এখানে যেমন স্বাধীনতা আছে, তেমনই আছে কিছু চ্যালেঞ্জ। তাদের জীবনযাত্রায় অনিয়মিত কাজের সময়, ঘুমের ঘাটতি এবং সামাজিক বিচ্ছিন্নতা একটি সাধারণ চিত্র। সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম, পরিমিত ঘুম এবং সামাজিক যোগাযোগ বজায় রাখা জরুরি। ভিনদেশি ক্লায়েন্টের সাথে যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত ও সংস্কৃতিগত পার্থক্য একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই ইংরেজি ভাষায় দক্ষতা এবং পেশাদার যোগাযোগের কৌশল আয়ত্ত করা অপরিহার্য। কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে, যেমন পোমোডোরো টেকনিক ব্যবহার করে 25 মিনিট কাজের পর 5 মিনিটের বিরতি নেওয়া, ট্রেলো বা আসানা এর মতো টুলস ব্যবহার করে কাজ গুছিয়ে রাখা, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কাজ করার অভ্যাস তৈরি করা এবং কাজের সময় সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থেকে মনোযোগ ধরে রাখার উপর জোর দেয়া। বর্তমানে ফ্রিল্যান্সিং এর বড় চ্যালেঞ্জ হলো মার্কেট প্লেসগুলোতে তীব্র প্রতিযোগিতা, যার কারণে নতুনদের কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে। এই সমস্যা উত্তরণের জন্য একটি আকর্ষণীয় পোর্টফোলিও তৈরি এবং নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হওয়া জরুরি। এছাড়া অনেকেই কম মূল্যে কাজ করতে বাধ্য হন, তাই নিজের দক্ষতার সঠিক মূল্যায়ন এবং দর কষাকষির দক্ষতা অর্জন করা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে যেমন কিছু কাজের প্রয়োজনীয়তা কমাচ্ছে, তেমনি নতুন দিগন্তও উন্মোচন করছে। এআই টুলস ব্যবহার করে কাজের গতি ও মান বহুলাংশে বাড়ানো সম্ভব। চ্যালেঞ্জ মোকাবেলায় এআইকে সহযোগী হিসেবে ব্যবহার করার মানসিকতা তৈরি করতে হবে। প্রযুক্তির সাথে দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন করাও একটি বড় চ্যালেঞ্জ। এর জন্য অনলাইন কোর্স, ইউটিউব এবং বিভিন্ন কমিউনিটির সাহায্য নেওয়া যেতে পারে। এক দশক আগেও বাংলাদেশে ফ্রিল্যান্সিং এতটা পরিচিত ছিল না। তখন ইন্টারনেট সংযোগের গতি ছিল কম এবং পেমেন্টের সুযোগ ছিল সীমিত। মার্কেট প্লেসগুলোতে কাজের ধরনও ছিল ভিন্ন। বর্তমানে সরকারের প্রণোদনা, ইন্টারনেট সহজলভ্যতা এবং উন্নত পেমেন্ট সিস্টেমের কারণে ফ্রিল্যান্সিং অনেক বেশি প্রসারিত ও সহজ হয়েছে। তবে প্রতিযোগিতা এবং কাজের ধরনেও এসেছে ব্যাপক পরিবর্তন। বর্তমান এবং ভবিষ্যতের বাজারে টিকে থাকতে হলে কিছু উচ্চ চাহিদার দক্ষতা অর্জন করা আবশ্যক। এর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং, ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, ব্লকচেইন টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং, বিশেষ করে এসইও, এসইএম, ইউআই, ইউএক্স ডিজাইন, ক্লাউড কম্পিউটিং এবং ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স। একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার পর ক্যারিয়ারকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন একটি নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা, নিজের ডিজিটাল প্রোডাক্ট যেমন ইবুক, অনলাইন কোর্স তৈরি ও বিক্রির মাধ্যমে
প্যাসিভ ইনকামের উৎস তৈরি করা এবং নতুনদের গাইড করার মাধ্যমে নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো। এককভাবে কাজ করার পর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি এজেন্সি গড়ে তোলা একটি স্মার্ট পদক্ষেপ। বাংলাদেশে ফ্রিল্যান্সিং থেকে এজেন্সি গড়ে তুলতে হলে প্রথমে এজেন্সির ধরন, টার্গেট ক্লায়েন্ট এবং সেবার পরিধি নির্ধারণ করে একটি সঠিক পরিকল্পনা করতে হবে। এরপর ট্রেড লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে আইনি কাঠামো গঠন করতে হবে। নিজের নেটওয়ার্ক এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দক্ষ ও নির্ভরযোগ্য টিম মেম্বার খুঁজে বের করে একটি শক্তিশালী টিম গঠন করা জরুরি। একটি পেশাদার ওয়েবসাইট তৈরি এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এজেন্সির প্রচারণা চালিয়ে ব্র্যান্ডিং ও মার্কেটিং করতে হবে। সবশেষে ক্লায়েন্ট কমিউনিকেশন এবং প্রজেক্ট ডেলিভারির জন্য কার্যকর সিস্টেম তৈরি করার পাশাপাশি প্রাথমিক বিনিয়োগ এবং ক্যাশ ফ্লো ব্যবস্থাপনার জন্য সঠিক অর্থায়ন পরিকল্পনা করতে হবে। বাংলাদেশের তরুণদের ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহকে পুঁজি করে দেশ জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য ট্রেনিং সেন্টার। অনলাইন ও অফলাইনে ঘরে বসে লাখ টাকা আয় এর মতো লোভনীয় ও অবাস্তব বিজ্ঞাপন দিয়ে তারা আকৃষ্ট করছে তরুণদের। এইসব প্রতিষ্ঠানের দৌরাত্মে একদিকে যেমন মানসম্মত প্রশিক্ষণের অভাব দেখা দিচ্ছে, তেমনি প্রতারিত হচ্ছে অসংখ্য তরুণ। এইসব প্রতিষ্ঠানের প্রতারণার ধরনগুলো বিভিন্ন। তারা প্রথম দিন থেকেই আয় বা মাসিক লক্ষাধিক টাকা আয়ের গ্যারান্টি এমন সব অবাস্তব প্রতিশ্রুতি দেয়। আকর্ষণীয় ছাড়ে ভর্তির বিজ্ঞাপন দিয়ে পরে বিভিন্ন লুকানো চার্জের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে দেয়। নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বানোয়ার সাফল্যের গল্প ও আয়ের স্ক্রিনশট দেখিয়ে নতুনদের প্রলুব্ধ করে। অনেক ক্ষেত্রেই প্রশিক্ষকরা নিজেরা অভিজ্ঞ নন এবং পুরনো ও অকার্যকর বিষয়বস্তু দিয়ে দায়সারাভাবে কোর্স সম্পন্ন করেন। টাকার বিনিময়ে নাম সর্বস্ব সার্টিফিকেট প্রদান করা হয়, যার কোনো বাস্তব মূল্য নেই। এমনকি কোর্স করানোর নামে বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যারও টুলস দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা নিয়ে বাস্তবে ক্র্যাকড বা অকার্যকর সফটওয়্যার দেওয়া হয়। এইসব ভুয়া ট্রেনিং সেন্টারগুলোর কারণে নতুনরা ফ্রিল্যান্সিং এর ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে এবং মানসম্মত প্রশিক্ষণের অভাবে তারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারছে না, যা দেশের ফ্রিল্যান্সিং খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ফ্রিল্যান্সিং বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় খাত, তবে এর পরিপূর্ণ বিকাশের জন্য একদিকে যেমন ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব অর্জন করতে হবে, তেমনই অন্যদিকে প্রতারণামূলক ট্রেনিং সেন্টারগুলোর দৌরাত্ম্য বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সম্মিলিত প্রচেষ্টাই পারে এই খাতকে একটি টেকসই রূপ দিতে। দর্শক, আজকের বিষয় বাংলাদেশে 10 লক্ষাধিক ফ্রিল্যান্সার, সমস্যা, সম্ভাবনা ও আগামীর পথ। আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন প্রযুক্তিবিদ ও বিজনেস অ্যান্ড গ্রোথ কনসালটেন্ট দীপ দে, এবং সিটিজেন হিসেবে আছেন মাজেন্সি পারফরমেন্স মার্কেটার এর ফাউন্ডার ও লিঙ্কডইনের লেখক আব্দুল্লাহ মামুন। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই যেতে চাই দীপ দে আপনার কাছে। আমি একদম সহজভাবে আপনার কাছে জানতে চাই যে ফ্রিল্যান্সার হিসেবে যারা ইতিমধ্যেই বেশ ডাকসেটে অবস্থায় আছেন, তারা তো আছেনই, কিন্তু একজন মৌলিকভাবে যদি এই পথটা শুরু করতে চান, কিভাবে শুরু করবেন? একজন প্রযুক্তিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে যদি এই প্রশ্নটার উত্তর দিতে চাই, তাহলে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং যে ব্যাপারটা আছে সেটা আমরা বলি ফ্রিল্যান্সিং। তো আসলে ফ্রিল্যান্সিং বলতে তো কিছু হয় না, হয় হচ্ছে একটা স্কিল বা একটা স্পেসিফিক কোনো কাজ। যে কাজ করবে তার মাথায় এটা রাখতে হবে যে সে তো আসলে কাজ বলতে কিছু হয় না, সে কোনো বিজনেসের কোনো একটা পার্ট সে করবে, না, একটা ইউ আর রাইট। বিজনেসের মানে একটা আমরা কিছু। হয়তো এই কথাটা বেশি প্রয়োগ করি প্রযুক্তি খাতে, যারা দেশের বাইরের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেন তাদের ফ্রিল্যান্সার হিসেবেই করি। সেটা তো ফটোগ্রাফি ফ্রিল্যান্সার হতে পারে, আমার ভিডিও এডিট প্যানেলে কাউকে আমি যুক্ত করতে পারি। ফ্রিল্যান্সার যে কেউ ফ্রি থাকতে পারে। মানে আমরা প্রযুক্তির জায়গা থেকে যেটা বুঝি সেটি আপনি একটু আমাদের বুঝান, যে যারা যারা এভাবে আচ্ছা তরুণরা গড়ে উঠেছেন ফ্রিল্যান্সার হিসেবে। আচ্ছা, আমি ঠিক প্রযুক্তির জায়গা থেকেই বলছি। প্রযুক্তির জায়গা থেকেও যদি আমরা ডিপার্টমেন্ট গুলা ধরি, একটা ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ডিজাইন ডিপার্টমেন্ট থাকছে, তার এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট থাকছে, তার এখানে ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট থাকছে, অনেক অনেক ডিপার্টমেন্ট সেখানে থাকছে।
তো আমাদের এই জায়গা থেকে আমরা যদি আমাদের বাংলাদেশের জায়গা থেকে একটা চিন্তা করি, তাহলে আমরা যেটা বলি যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই। ফ্রিল্যান্সিং করতে চাই, সে কোথাও হয়তো কোর্স অফার করছে যে ফ্রিল্যান্সিং শেখানো হয়। আলটিমেটলি এখানে আসলে উপরে একটা পুটেড একটা লেয়ার দিয়ে আসলে কথাগুলো বলা হয়। স্পেসিফিকলি যে শিখবে, যে সেখানে কেরিয়ার গড়বে, তার মাথায় রাখতে হবে যে আলটিমেটলি আমি কি স্কিল শিখবো, এই স্কিলের সর্বোচ্চ সীমা কতটুকু, কোথা থেকে শুরু করব, এবং আমি যে এই সার্ভিসটা যে প্রোভাইড করব, হয়তো আমি রিমোট বা ভার্চুয়ালি বা কোনো মানে কোনো একটা মার্কেট প্লেসে বা সরাসরি আমি ওয়ান টু ওয়ানও আমি সার্ভিস দিতে পারি, কিন্তু আলটিমেটলি আমি যে স্কিলটা শিখবো, সেই স্কিলটা ওই বিজনেসের একটা স্পেসিফিক, কারণ আমি কাজটা করবো কিন্তু আলটিমেটলি কোনো একটা বিজনেসের, হয়তো দেশের বাইরের কোনো একটা বিজনেস, হয়তো তাদের বাজেট কম, তারা আউটসোর্স করায় সে কাজটা করায় নিচ্ছে। তো আমাদের মাথায় থাকতে হবে যে এখানে ক্যারিয়ারটা শুরু করবে, ওই বিজনেসটা মাথায় থাকতে হবে। আলটিমেটলি আমাদের এখানে যারা শুরু করে, প্রথমত ফ্রিল্যান্সিংটা শুধু ফ্রিল্যান্সিং বলে, ফ্রিল্যান্সিং বলতে কিছু হয় না, এটা একটা কাজের স্টাইল। তাকে ওই স্কিলটা এবং ওই স্কিলটা কোনো একটা বিজনেসের ফুল ইকোসিস্টেমে কোন জায়গায় যায় হিট করে এবং সেখান থেকে তার বিজনেসটা হয়, সেটা তাকে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে অবশ্যই কমিউনিকেশন যেটা আছে, কমিউনিকেশনটা খুব স্মার্ট করতে হবে। এবং একই সাথে আমরা যেহেতু এখন পর্যন্ত আমরা ইংরেজি ভাষাভাষী দেশগুলোতে আমরা সার্ভিস দিচ্ছি, আমাদেরকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে খুব মানে একদম দক্ষ হইতে হবে। দক্ষ না হইলে আলটিমেটলি আমি একটা বিজনেসের বা একটা অর্ডারের সাথে যে আমি কাজটা করব, আমি কি করব, কিভাবে করব, তার বিজনেসের পেইন পয়েন্ট কি, তার প্রবলেমটা কি, তার ভ্যালু প্রপোজিশনটা কি, এই যে আমরা দুইটা পক্ষ থেকে আমরা যে মার্চ করব, আমি কিভাবে ওই বিজনেসটা নিয়ে আমি স্টোরি বলবো, কিভাবে বিজনেসের গ্রোথে আমি হেল্প করবো, কিভাবে আমি না, আরো নিজের এটা নিয়ে স্কিলের আসতে সঙ্গে পারবো। মানিয়েই তো কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য একজন পোর্টফোলিও করবেন। মানে দীপদে আপনি বলবেন, আমি একটু অন্য অতিথি যিনি আছেন আব্দুল আল মামুন, একই টাইপের প্রশ্ন নিয়ে একটু যেতে চাই। যে মানে জি। নতুন একজন ফ্রিল্যান্সার, সে বিদেশের বিভিন্ন সোর্স থেকে কাজ ধরতে চান, তার এক একজনের হুম, এক এক হুম। যোগ্যতা আছে। ধরুন একজনের আছে ফটোশপের কাজ খুব ভালো বোঝেন, আরেকজনের আছেন হ্যাঁ, তিনি এডিট, মানে মানে ভিডিও এডিট বা ছবি এডিট করতে পারেন অন্য অন্য ভাবে। এই আরেকজন জি, হয়তো মোশনের কাজ জানেন। যে এই ধরনের দক্ষতা নিয়ে এই ফ্রিল্যান্সার হয়ে ওঠার চেষ্টা, তারা কিভাবে জি। হবেন? মানে তারা কি করবেন? আচ্ছা। সো এই জায়গাটায় আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মানুষজন না মানে ডিসিশনহীনতায় ভোগে। লেটস সে ধরেন আমি একটা টপিক যদি শিখতে চাই, ধরেন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি। ঠিক আছে? আমি যেটা করতেছি কয়েকদিন শিখলাম। এরপর অনেকেই যেটা করে যে অন্য একটা স্কিলে মুভ করে। সো এইটা হচ্ছে একদম ১ম একটা ভুল। যে আমি হচ্ছে কি শিখতে চাই এটা আমাকে ফার্স্টে ডিফাইন করতে হবে এবং একটা স্কিল শিখতে মিনিমাম ৪ থেকে ৬ মাস সময় দেওয়া উচিত। সো কেউ যদি একদম নিশ ফোকাস হচ্ছে কোনো একটা স্কিল শিখে, যে আমি যেই জিনিসটা শিখতেছি ওইটার একদম ইনস অ্যান্ড আউট খুব ভালো করে বুঝতেছি, আমি খুব ডিপার লেভেলে চলে গেছি, তখন দেখা যায় কি যে সে কিন্তু এই স্কিল রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারে। এবং আমি যখন শিখছি তখনই আমার যেটা করতে হবে, কিছু ডেমো প্রজেক্ট রাখতে হবে, কিছু কাজ করতে হবে যেগুলো আমি পোর্টফোলিও হিসাবে শো করতে পারবো। সো তার মানে প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমে একটা স্কিল শিখলাম, সলিড স্কিল। এরপর হচ্ছে আমি যা পারি সেটার উপর বেস করে আমি হচ্ছে পোর্টফোলিও রেডি করলাম। এবং থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা অ্যাডাপ্ট করতে হবে। এরপর আমি কি করলাম, বিভিন্ন ওয়েতে, এটা মার্কেট প্লেস হইতে পারে, মার্কেট প্লেসের বাইরে হইতে পারে, আমি বিভিন্নভাবে কমিউনিকেট করে আমি হচ্ছে গিয়ে যেটা কিছু ফ্রি ভ্যালু হচ্ছে দিয়ে আমি কাজ নিলাম। এবং এরপর হচ্ছে কাজগুলো আমি করতেছি। এবং কাজগুলো করার টাইমে টাইমলি ডেলিভারি দেওয়া এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন মানে মেনটেন এইটাও করা, কিন্তু আমরা বুঝতে রিটেনশন কষ্ট ঠিক হচ্ছে। রাখা। ধরুন একজন একেবারে আচ্ছা। প্রান্তিক একজন ফ্রিল্যান্সার হয়ে ওঠার ক্ষেত্রে যদি আব্দুল আল মামুন বলতেন, মানে ধরুন হ্যাঁ। আজকে একজন ফটোশপ জানেন বা হুম। মোশনের কাজ জানেন, তিনি ভাবলেন, তার মানে তিনি কোন ওয়েব পেজগুলোতে যাবেন, তিনি কিভাবে কাজটা ধরবেন, একটু যদি একদম প্রাণ মানে এক করে মানে শুরুর কথাগুলো যদি বলতেন যে একজন কি করবেন। আচ্ছা, ঠিক আছে। সো একদম যদি ভেঙে বলি যে কেউ যদি একটা স্কিল পারে এবং সে যদি ফ্রিল্যান্সিং এ ঢুকতে চায়, তাহলে তার ১ম কাজ হচ্ছে এটা মানে সিলেক্ট করা যে সে আসলে কোন টাইপ কাজ করবে। সে যদি রাইট, লোকালি সে কাজ করতে সিলেক্ট চায় করলো তাহলে ধরুন। তার হ্যাঁ, আচ্ছা, সে যদি সিলেক্ট করে যে আমি লোকালি কাজ করতে চাই, তাহলে তার ১ম কাজ হচ্ছে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো সুন্দরভাবে গোছানো। এবং এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সে যে কাজগুলা পারে সেই রিলেটেড কিছু কনটেন্ট দেওয়া, যেন মানুষজন দেখে বুঝে সে আসলে হচ্ছে গিয়ে যে এটা কি পারে। ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে যে এটা বিভিন্ন ওয়ে আছে। এটা Facebook গ্রুপ আছে, দেন হচ্ছে গিয়ে যে এটা যে আউটরিচ মেথড আছে, সে এই মেথডগুলো ফলো করে সে কিন্তু ১ম ক্লায়েন্ট পেতে পারে। এবং কেউ যদি চায় যে আমি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করব, তাহলে তার কাজ হচ্ছে সে যে স্কিলটা পারে সেই রিলেটেড গিগ খোলা, দেন হচ্ছে সেই রিলেটেড
রিলেটেড অ্যাক্টিভিটি গুলা করা যেন হচ্ছে সে প্রথম ক্লায়েন্টটা পায়, এবং এইভাবে কিন্তু তার আসলে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হয়। এখন হচ্ছে যেটা চলতেছে যে এখন কিন্তু আমরা হচ্ছে গিয়ে যেটা যে আমরা কিন্তু রিমোট একটা হচ্ছে ওয়ার্ক কালচারে ঢুকে যাচ্ছি। সো রিমোট ওয়ার্ক কালচারে ঢোকার কারণে যে কেউ যে জাস্ট হচ্ছে তার সিটিতে থাকতে হবে এটা এরকম কিন্তু কথা নাই। সে কিন্তু দেশের যে কোনো প্রান্তে, এটা গ্রাম অঞ্চল হইতে পারে, এটা হচ্ছে গিয়ে যেটা যে একদম প্রত্যন্ত একটা অঞ্চলও জাস্ট যদি শুধু ইন্টারনেটটা ঠিকভাবে কাজ করে সেখানে থেকেই কিন্তু সে হচ্ছে সার্ভ করতে পারে। এবং গ্রামের দিকে থাকলে বা শহর কেন্দ্রিক না হইলে যেটা হয় যে আমার লিভিং কস্ট কমে যায়, আমার হচ্ছে অপারেশন কস্ট কমে যায়, এবং এই খরচগুলো যদি কমে যায়, এই খরচগুলো কিন্তু আসলে আলটিমেটলি আমার যদি খরচ না হয় এই টাকাটা কিন্তু আমার রেভিনিউ পোর্শনেই থাকতেছে। সো এখন যেহেতু আসলে এই অ্যাডাপ্টেশনটা চলে আসে পথ লোকাল জব রিমোট জবের ক্ষেত্রে, সো এখন আসলে এই সংখ্যাটা বেড়েছে ডে বাই ডে। মানুষ হচ্ছে গিয়ে যে এটা ডিসেন্ট্রালাইজ হচ্ছে যেন সে আসলে দেশের যেই প্রান্তেই থাকুক সে যেন ওইখান থেকেই ক্লায়েন্টে সার্ভ করতে পারে এবং হচ্ছে উপার্জন করতে পারে। দীপদে, আপনি এইগুলো তো শুনছিলেন, আপনার মানে জানা তথ্য মতে এই সংখ্যাটা কেমন দেশে? আমরা যেহেতু বলছি 10 লাখের বেশি এই ধরনের কাজের সাথে জড়িত, আপনার কাছে কেমন সংখ্যক মনে হয়? আর ঢাকার বাইরে আমরা যেটা বলছিলাম যে নেটের ব্যাপক উপস্থিতি থাকার কারণে ঢাকার বাইরে এর মানে ঢাকার চাপটা কমেছে কতটা, এবং ঢাকার বাইরে কেমন এ ধরনের ফার্ম গড়ে উঠেছে, আইটি বেস ফার্ম? আচ্ছা, আমি মামুনের কথার সূত্র ধরে কথাটা আমি বলি। সেটা হচ্ছে যে ঢাকার বাইরে, এমনকি আমার নিজেরও ঢাকার বাইরে একটা ছোট একটা ক্লাউড এজেন্সির মতো আছে। আমরা দেশ এবং দেশের বাইরে সার্ভিস দিই। তো এটার অভিজ্ঞতাটা বা এটা নিয়ে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে সত্যি কথা বলতে 2025 সাল চলে যাচ্ছে, ঠিক আছে। এতদিন পর্যন্ত যে সিচুয়েশনটা ছিল, সত্যি কথা বলতে যারা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে বা কাজ করছে, তারা হয়তো এখনো তাদের বায়ার গুলো, তাদের কোম্পানি গুলোকে সার্ভিস দিচ্ছে। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, আমরা এখন যারা শুরু করবে তাদের কথা যদি আমি বলি প্রস্তুতির জন্য, কারণ এখানে অনেক কিছু খুব ম্যাচিউর হয়ে গেছে। আসলে মার্কেট প্লেস বলে আমরা যাই বলি, এই জায়গাগুলোতে বিগত 2 3 4 বছরের স্টার্ট আপ ইকোসিস্টেমটা বিশ্বব্যাপী এমন ভাবে একটা রিভলিউশনারি জায়গায় চলে গেছে এবং জায়গাগুলো এত ম্যাচিউর হয়ে গেছে, আজকে থেকে আরো 3 4 বছর আগের জায়গায় নাই। যদি নতুন কেউ শুরু করে, মানে প্লেস তার জন্য কোনো ব্যাপার না। সে কোনো একটা জেলা উপজেলা কোনো গ্রামীণ ইন্টারনেট সংযোগ থাকলে পাচ্ছে সে, এটা কোনো ব্যাপারই না। ব্যাপারটা হচ্ছে তার মোটা দাগে 2 থেকে 3টা জায়গায় তার হচ্ছে খুব স্ট্রং প্রস্তুতি নিয়ে সে শুরু করতে পারবে। তো এই যে 2 3টা জায়গা যেটা আমি আগে বললাম, সেটা হচ্ছে অবশ্যই তাকে বিজনেস বুঝতে হবে। ও কারণ আমি এটা বলে দিচ্ছি, আমি কেন বারবার আমি কথাগুলো বলছি, কারণ আমাদের গিগ গিগ রিলেটেড যে মার্কেট প্লেস গুলো আছে, যেমন ফাইবার, যেখানে $5 আমার ছোট ছোট গিগের মাধ্যমে আমরা কাজ পাই। সত্যি কথা বলতে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে, 2 বছর লাগবে না, 1 বছরের মধ্যে এই কাজগুলো আর এভাবে হবে না। এটা অলরেডি এআই অনেক কিছু রিপ্লেস করে ফেলছে। তো আমাকে কোথায় যেতে হবে? আমাকে হয়তো বা যেতে হবে আপওয়ার্কে যেতে হবে। আপওয়ার্কে হচ্ছে হয়তো জব থাকবে, জব পোস্ট করা হবে, অথবা আমাকে একটা এজেন্সি খুলতে হবে। আপওয়ার্কে প্রত্যেকটা কাজের জন্য টাকা পে করতে হয়, সেখানে প্রায় $100 থেকে $200 পার মান্থ একটা বাজেট লাগবে। এই যে আমি কাজটা করতেছি সেটা যতটুকু ফ্রিল্যান্সিং কাজের স্টাইলের জন্য, তার চেয়ে বেশি ফ্রিল্যান্সিং বিজনেস, ঠিক আছে, বা এই টাইপের একটা কিছু। সো এখন যদি কেউ শুরু করে, এটাকে জটিল ভাবার কিছু নাই। যার যদি 2 থেকে 3টা জিনিস, যে আমি আমার স্কিল, আমি আমার কমিউনিকেশন স্কিল, আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, আর একটা ছোট বিজনেস মডেল তার মাথায় থাকতে হবে, তাহলে ওকে, বাংলাদেশ একটা নাম্বারে অবস্থান করছিল। এই নাম্বারে অবস্থান করার ক্ষেত্রে কি দক্ষ জনশক্তি গড়ে ওঠা, পাশাপাশি ইন্টারনেট সেবাটা স্বাভাবিক থাকা, ওয়ার্ল্ডের উন্নত দেশের মতো ইন্টারনেট সেবার একটা কাছাকাছি একটা ফুটপ্রিন্ট থাকা, সেটাও তো একটা ব্যাপার। মানে এই দেশে গড়ে উঠেছে বলেই তো এটা সম্ভব হয়েছে বিগত সময়গুলোতে। আচ্ছা, এটা হচ্ছে, এটার যদি উত্তরটা দিই, সেটা হচ্ছে যে দেখেন, আমরা যখন 2015-র দিকে বা 10 12 13-র দিকে এই সমস্ত সার্ভিস গুলো আসলে খুব চাহিদা ছিল। তো বিগত প্রায় 10 15 বছর, 20 বছরে, 20 বছর না ঠিক, 15 বছর বা 10 বছর সবের মধ্যে চাহিদাগুলো খুব চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলো দেখা যাচ্ছে যে খুব ইজিলি এআই রিপ্লেস করে ফেলছে। তো ওকে, এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, আপনি যেটা জানতে চাচ্ছেন যে তাহলে আমরা এই জায়গাটাকে কিভাবে ধরে রাখতে পারি, রাইট। আমাদের কাজের স্কিল গুলো চেঞ্জ করতে হবে। এআই এজেন্ট নিয়ে এখন কাজের ব্যাপার স্যাপার আছে, আমাদের ইউএক্স এর ব্যাপার স্যাপার আছে। মানে আমাদেরকে কাজের স্টাইলটা এবং কাজের যে সাবজেক্টটা বা ডিপার্টমেন্টটা, সেটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যেতে হবে, আরেকটু স্কিলড হইতে হবে, আরেকটু কমিউনিকেশনের ব্যাপারগুলো আরো বাড়াইতে হবে। যেমন আমি একটা ছোট কথা বলি, ধরেন একটা ছেলে আগে সে শুধু লেখা রাখছে লোগো ডিজাইন, ঠিক আছে,
এখন ওই লোগো ডিজাইনের জায়গা থেকে সে যদি লিঙ্কডইন বলি বা বিভিন্ন জায়গায় যদি ব্র্যান্ডিংটা সেইভাবে করে বা মার্কেট প্লেসে সে যদি নিজেকে এইভাবে আবির্ভাব ঘটায় যে আমি হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজিস্ট কনসালটেন্ট, লোগো ডিজাইনটা হয়ে গেল বিজনেস স্ট্র্যাটেজিস্ট কনসালটেন্ট বা বিজনেস ডিজাইন কনসালটেন্ট বা বিজনেস গাইডলাইন কনসালটেন্ট। একটা লোগো বানাইতে গেলে কিন্তু ফুল বিজনেসটাকে মাথায় নিয়ে কিন্তু সে লোগোটা বানাচ্ছে, কিন্তু সে লোগোটার দাম পাচ্ছে সে $5। কিন্তু সে যদি নিজেকে একটু ঝালাই করে নেয়, বিজনেসের প্যাটার্নটা যদি সে একটু বুঝে নেয়, তাহলে সে কিন্তু একটা বিজনেসের স্টোরি টেলার হয়ে উঠতে পারে। সব নিজেকে মিলিয়ে সে নতুন দীপ্তে মনে মাত্রায় হচ্ছে যে উপস্থাপন করতে এআই পারে। এর কথা মাথায় রেখে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে বা ডাইভার্সিটি আনতে হবে কাজের দক্ষতায় মনে হচ্ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে সিটিজেন হিসেবে আছেন আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে যে শেষ করতে চাই, আপনি একটু বলুন যে জি এই সময় যদি দাঁড়িয়ে আমি বলি যে লাস্ট 15 ইয়ার্স বা 17 ইয়ার্সের যে আমাদের জার্নি ছিল, সেই জার্নিতে আমাদের এই সেক্টরটা যে মাত্রায় এগোনোর কথা ছিল, লাইক ইন্টারনেটের একটা খুব স্বাভাবিক ব্যবহারের ফ্রিকোয়েন্সি বা নেটওয়ার্কিং করা, পাশাপাশি দক্ষ মানে শক্তি জনশক্তি গড়ে ওঠা, সেইটার ব্যাপারে কিছুটা স্বস্তি প্রকাশ করা তো যায়। দীপদেও তো এমনটা বলছিলেন। জি আব্দুল্লাহ আল মামুন, অবশ্যই। হ্যাঁ, সেটার ব্যাপারে স্বস্তি প্রকাশ করা যায়। মানে লাস্ট সময়গুলোতে আমরা যদি বলি যে আমরা ঠিক তালে এগোচ্ছি, কিন্তু এখন কি সবচেয়ে বড় থ্রেট এআই? যে কাজগুলো আমরা সবচেয়ে বেশি করছিলাম সেটা এআই এর মধ্য দিয়ে সেই কাজগুলোর মান এবং আমাদের সেই কাজগুলো পাওয়ার ক্ষেত্রে, রেভিনিউ ক্রিয়েট করার ক্ষেত্রে বড় বাধা হবে। তার মানে আমাদেরকে একটু অন্য ধরনের কাজের সাথে যুক্ত হতে হবে, সেরকম বিষয় নিয়ে কি ভাবছে ফ্রিল্যান্সাররা এখন? এক্স্যাক্টলি। এখন মানে এআই রেভলিউশন হওয়াতে যে ব্যাপারটা হইছে যে এখন অনেক কম দামে এআই কে ইউজ করে অনেকগুলা কাজ করানো যায়। সো গতানুগতিক ধারায় এই যে এত বছর ধরে আমাদের দেশে ফ্রিল্যান্সাররা আসলে যেই টাইপ কাজ করতে মানে করে আসছে, ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে গিয়ে যেটা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এখন ওই কাজগুলো কিন্তু অনেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা পোর্শনের মধ্যে আসলে এআই রিলেটেড কাজ ঢুকছে, নতুন প্যাটার্ন ঢুকছে। এখন এআই এজেন্ট নিয়ে কাজ হচ্ছে, দেন হচ্ছে এআই পাওয়ার্ড কন্টেন্ট রাইটিং চলতেছে, পারফরমেন্স মার্কেটিং চলতেছে, কপি রাইটিং চলতেছে, এরপর হচ্ছে অটোমেশন চলতেছে, হ্যাঁ, নো কোড টুলসের ইউজগুলো শিখতেছে। সো এই ব্যাপারগুলো যেই ফ্রিল্যান্সাররা আসলে অ্যাডাপ্ট করতে পারতেছে তারা কিন্তু আসলে মার্কেটে টিকে থাকতেছে এবং তাদের জন্য কিন্তু ফিউচারটা অনেক সুন্দর। কিন্তু কেউ যদি এই জার্নিটায় বা এই যে এই রেভলিউশনটায় যদি টিকতে না পারে, সে যদি নিজেকে আপডেট করতে না পারে, তাহলে তার জন্য কিন্তু পরবর্তীতে টেকাটা মুশকিল হয়ে যাবে। সো ডেফিনেটলি আমাদের হচ্ছে ইন্টারনেট ইউজ বা হচ্ছে আমাদের এখন রিসোর্সের যে ব্যাপারগুলো এগুলো সব কিন্তু বাড়ছে, অ্যান্ড অনেক সুবিধা এখন আমরা ঘরে বসে পাচ্ছি যেটা আগে পাওয়া যেত না। সো এখন যেটা করতে হবে মানে আমাদের আগে আসলে পাওয়া ওই যেত না বলতে কত মাইন্ডসেট আগে হবে। পাওয়া যেত না আব্দুল্লাহ আল মামুন? লেটস সে আমি যদি বলি যে ধরেন আজকে থেকে 5 বছর আগে বা 6 বছর আগেও কিন্তু ইন্টারনেটে পাঁচ এত ছয় বছর রিসোর্স আগে অ্যাভেলেবল লাইক ছিল না। ধরেন 19 হ্যাঁ, সাল 20 সালে এইরকম সুবিধা ছিল না ইন্টারনেটের। লেটস লেটস আমি যদি কোভিড এর আগের কথা বলি, ঠিক আছে? সো কোভিড এর আগেও কিন্তু ওকে, মানে এখন আপনি দেখবেন আপনি যেই টপিক শিখতে চাচ্ছেন, তাহলে লেটস হচ্ছে গিয়ে যে নতুন একটা টপিক আসছে, আপনি ইন্টারনেট ঘাটলে দেখবেন ওই রিলেটেড কিছু না কিছু আপনি রিসোর্স পেয়ে যাচ্ছেন শেখার জন্য। কিন্তু এই বাট আজকে শেখার থেকে ব্যাপারটা 5 নিয়েও তো বছর আমার প্রতিবেদন উল্লেখ করা হলো যে বাংলাদেশে শেখার নামে অনেক ধরনের বাটপারি বা প্রতারণা করা হচ্ছে, হ্যাঁ, যে এই ফ্রিল্যান্সে এক্স্যাক্টলি। আপনি আসুন, এই শিখুন, আপনি অনেক হ্যাঁ, টাকা কামাই করুন। সেটাও তো হচ্ছে, মানে সেটারও তো একটা বন্ধ হওয়া প্রয়োজন নাকি? ডেফিনিটলি, ঠিক আছে? এখন হচ্ছে যেই এই যে আমাদের ইন্ডাস্ট্রি শিফটটা হচ্ছে, এখানে কিন্তু যারা এই শিফটটা বুঝতেছে তারা কিন্তু নিজেরা ঠিকই অ্যাডাপ্ট করে নিতেছে। লেটস আমি একটা সার্ভিস দেই, আমি হচ্ছে দেখতেছি যে হ্যাঁ, আমার ক্লায়েন্টের ওই সার্ভিসটাও দরকার। আমি কি করব? আমি কিন্তু ওই ব্যাপারগুলো শিখে ফেলবো। সো যারা এই যে সময়ের সাথে নিজেকে চেঞ্জ করতে পারতেছে, তারা অ্যাকচুয়ালি গেইনার। কিন্তু আমাদের দেশে কি এই সুযোগ সন্ধানী লোকের সংখ্যাটা কেমন? মানে তারা তো ফাঁদ পেতে এরকম অর্থ উপার্জন করছে যে ফ্রিল্যান্সিং এ অনেক টাকা, আপনি আসুন, মানে এইটা আপনারা কোনো প্রচারণা চালান বা আপনাদের তো একটা উদ্যোগ থাকা প্রয়োজন? ডেফিনিটলি, ডেফিনিটলি। আমরা হচ্ছে গিয়ে যেটা সবসময় মানে এখন দেখেন আগের থেকে কিন্তু এখন ট্রেনিং সেন্টার বা এই যে আপনি আপনার প্রতিবেদন যে কথাগুলো বললেন, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু আসলে অনেক বাড়ছে। আগের থেকে বাড়তেছে। মানুষ জেনে হোক, বুঝে হোক, তারা যেটা করতেছে যে ব্যাক এন্ডে একটু রিসার্চ না করেই কিন্তু আসলে এসব ফাঁদে পা দিচ্ছে। আমি যদি ট্রেনিং সেন্টারগুলোর কথা বলি, মেক্সিমামই হচ্ছে আপনি কারিকুলাম তাদের বেসড, উদ্দেশ্যে ঠিক কি আছে? বলবেন? মানে কিন্তু তাদেরকে একদম বলবেন যে এইসব জায়গায় কোনো যাওয়ার প্রয়োজনই নেই? মানে কি বলবেন? মানে আমি বলবো যে আপনি মানে ডেফিনেটলি যাওয়ার আগে বেশ কিছু ব্যাপার ক্রস চেক করে নেন যে তারা কি কি ক্রস লেটেস্ট যে চেক করার টেকনোলজি গুলো প্রয়োজন আছে? আসতেছে। মানে তাদের ব্যাপারে ওকে, কি, সো মানে তারা কি শিখতে যাবে? ওকে, সো তারা যেই ব্যাপারটা আমার হচ্ছে আগের থেকে বুঝতে হবে যে শিখাচ্ছে সে কি আসলে এই ব্যাপারগুলো কোয়ালিফাইড কিনা, সে কি রিসেন্ট ট্রেন্ড সম্পর্কে আপডেটেড কিনা, সে কি হচ্ছে একদম শেষ রিসেন্ট করব মার্কেটে কাজ একটা করছে কিনা। প্রশ্নর উত্তর জেনে আব্দুল্লাহ জি আল মামুন, যে এই জি মুহূর্তে যারা তরুণ রয়েছেন তাদের
কিভাবে প্রশিক্ষিত হওয়া প্রয়োজন ফ্রিল্যান্সে টিকে থাকার জন্য, মানে একটা দুইটা কোর্সের কথা যদি উল্লেখ করতেন। হুম, ওকে। এখন হচ্ছে মানে আমরা যেটা বলব যে কেউ যদি টিকে থাকতে চায় তাহলে সে যা শিখতেছে সেইটাতে এক্সাক্টলি নিশ ফোকাস হওয়া। মানে সেই জায়গাতে স্পেশালিস্ট হওয়া। মানে মাল্টিপল জিনিস শেখার এখন হচ্ছে গিয়ে যেটা দরকার আছে, বাট স্পেসিফিক আমি যদি টিকে থাকতে চাই, আমি যেই নিশে কাজ করতেছি, যেই ডোমেনে কাজ করতেছি, আমাকে ওই ডোমেনের একদম সবকিছু জানতে হবে। কেউ যদি এই জায়গাটা জানতে পারে এবং সে যদি নিজেকে আসলেই জানার মধ্যে রাখে, তাহলেই সে টিকে থাকতে পারবে, আদারওয়াইজ সে টিকে থাকতে পারবে না। অনেক ধন্যবাদ আব্দুল আল মামুন, সেই সঙ্গে ধন্যবাদ দীপদের দুজনকেই। জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সবার আগে দেশ, আজকের পর্ব এখানে শেষ করছি। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্সল অনুষ্ঠানে আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ডিবিসির সাথে থাকুন 24 ঘন্টা।